শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম 10 মিনিট স্কোরের আরো একটি অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এই চ্যাপ্টার থেকে যেই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 3 ঘরা নগদান বই। তো চলো আজকের ক্লাসে শুরু করে দেওয়া যাক। প্রথমে জেনে নিই আমরা 3 ঘরা নগদান বই বলতে আমরা কি বুঝে থাকি। 3 ঘরা তার মানে হচ্ছে 3টা ঘর। যেই নগদান বইয়ের মধ্যে 3টা টাকার ঘর নিয়ে কাজ করা হয় তাকেই বলতে পারি হচ্ছে আমরা 3 ঘর নগদান বই। এখানে আরেকটু বিশ্লেষণ করে বলা আছে যে যেই নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই 3টি করে টাকার ঘর থাকে তাকেই হচ্ছে আমরা 3 ঘরা নগদান বই বলতে পারি। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কটা করে টাকার ঘর থাকবে? 3টা করে হচ্ছে আমাদের টাকার ঘর হচ্ছে থাকবে। ডেবিট দিকে 3টা, আবার ক্রেডিট দিকে হচ্ছে 3টা। এরূপ নগদান বইয়ের মধ্যে আমরা কি মেইনলি নগদ, ব্যাংক এবং বাট্টার টাকা লেখার জন্য আমরা এই বইটা ইউজ করে থাকি। এই 3 ঘরা বইয়ের মধ্যে এই নগদ, বাট্টা এবং ব্যাংক এই 3টা টাকার জন্য আমরা 3টা করে হচ্ছে টাকার ঘর উল্লেখ করে থাকি। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে কিন্তু বলা হয়েছে ডেবিট দিকে 3টা আর ক্রেডিট দিকে 3টা। যদিও এখানে 3টা করে ঘর রয়েছে, বাট অ্যাকচুয়ালি এখানে আমরা 4 টাইপের টাকার হিসাব নিয়ে হচ্ছে কাজ করি। নগদ, ব্যাংক টাকা, বাট্টা প্রাপ্তির টাকা এবং বাট্টা প্রদানের টাকা। বাট্টা কিন্তু প্রাপ্তিও হতে পারে, প্রদানও হতে পারে। দুইটাকে ভিন্ন ভিন্ন দিকে হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করি। সাধারণত ডেবিট দিকে যে কাজটা করা হয়, ডেবিট দিকে হচ্ছে নগদ প্রাপ্তি, ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি এবং বাট্টা প্রদান। এই 3টাকে আমরা এই 3 ঘর নগদান বইয়ের ডেবিট দিকে অন্তর্ভুক্ত করি বা প্রাপ্তির দিকে অন্তর্ভুক্ত করি। অন্যদিকে নগদ প্রদান, ব্যাংকের মাধ্যমে হচ্ছে প্রদান বা ব্যাংকে টাকা হ্রাস এবং প্রাপ্ত বাট্টা, এটাকে আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকে হচ্ছে উল্লেখ করি। যদি আমরা ঘরটা খেয়াল করে দেখি, আমাদের 3 ঘর নগদান বইয়ের ঘর হবে হচ্ছে এরকম যে ডেবিট দিকে কি কি রয়েছে? তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। দেখো টাকার ঘর হচ্ছে এখানে 3টা। আবার ক্রেডিট দিকে রয়েছে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। এখানেও টাকার ঘর 3টা। সো নগদ, ব্যাংক, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা, মোট 4 ধরনের হচ্ছে এখানে আমরা টাকার ঘর নিয়ে কাজ করি। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, প্রাপ্তির দিকে হচ্ছে আমরা প্রদত্ত বাট্টাকে বসাই, আবার প্রদানের দিকে হচ্ছে আমরা প্রাপ্ত বাট্টাকে বসাই। এটা কিন্তু একটু উল্টা। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টাকে প্রাপ্তি প্রদানের দিকে নিজে নিজে জায়গায় বসাই না, উল্টা দিকে বসাই। প্রাপ্তির দিকে আমরা প্রদত্ত বাট্টাকে আনি আর প্রদানের দিকে হচ্ছে আমরা প্রাপ্ত বাট্টাকে আনি। সাধারণত সকল ধরনের নগদ লেনদেন গুলাকে নিয়ে আসি আমরা 3 ঘরা নগদান, মানে অন্যান্য সকল নগদান বইতে নিয়ে আসি আর কি। কি নিয়ে আসি আমরা? যে কোনো ধরনের হচ্ছে নগদ লেনদেনকে, অর্থাৎ নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনকে নিয়ে আসি। কোনো ধরনের কিন্তু আমরা অনগদ লেনদেনকে অথবা কোনো ধরনের ধারের লেনদেনকে আমরা নগদান বইয়ের মধ্যে নিয়ে আসি না। কিন্তু বাট্টাই হচ্ছে একমাত্র এমন অনগদ লেনদেন যেগুলাকে আমরা 3 ঘরা নগদান বইয়ের মধ্যে নিয়ে আসি। বাট্টার দ্বারা কিন্তু কোনো নগদ টাকা দেওয়া হচ্ছে না, নগদ টাকা প্রদান করা হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। বাট্টা, প্রদত্ত বাট্টা অর্থটা দুটোই হচ্ছে অনগদ লেনদেন, কিন্তু অনগদ হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এটাকে 3 ঘর নগদান বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি। তোমাদের যদি পরীক্ষায় আসে যে কোন অনগদ লেনদেনকে 3 ঘর নগদান বই অন্তর্ভুক্ত করা হয়, তখন অ্যান্সার হবে প্রাপ্ত বাট্টা এবং হচ্ছে প্রদত্ত বাট্টা। তো এবার আমরা হচ্ছে 3 ঘর নগদান বই কিভাবে করে আমরা পরীক্ষায় অ্যান্সার করব সেটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিই। আমরা একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা সলভ করলেই পরীক্ষার মধ্যে খুব ইজিলি আমরা 3 ঘর নগদান বই তৈরি করার প্রসেস সম্পর্কে জেনে যাব। প্রথমেই বলা হচ্ছে মিস্টার মনিরের 2018 সালের মার্চের 1 তারিখে হাতে নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট বিলের পরিমাণ ছিল 5,700 টাকা। উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নিম্নরূপ। তারপর বেশ কিছু লেনদেন দেওয়া আছে এবং এর থেকে বলা হচ্ছে একখানা 3 ঘরা নগদান বই তৈরি করো। মাঝে মাঝে তোমাকে পরীক্ষায় বলে যে উপরযুক্ত নগদান বই তৈরি করো। 1 ঘরা, 2 ঘরা নাকি 3 ঘরা অনেক সময় উল্লেখ করা থাকে না। তখন যদি তোমাকে বলে এরকম, ফার্স্টেই দেখবা প্রশ্নের মধ্যে কোথাও কোনো ধরনের নগদ বাট্টা নিয়ে বলা আছে নাকি। কারবারি বাট্টা না, কিন্তু কারবারি বাট্টা হচ্ছে ক্রয় বাট্টা আর বিক্রয় বাট্টা হচ্ছে কারবারি বাট্টা। অন্যদিকে যখন কিনা হচ্ছে আমরা কোনো ধরনের এই নগদ বাট্টা নিয়ে, মানে প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা নিয়ে কাজ করি, ওইগুলাকে বলতে পারি হচ্ছে আমরা নগদ বাট্টা। তো দেখবো প্রশ্নের মধ্যে কোথাও নগদ বাট্টা দেওয়া আছে নাকি। নগদ বাট্টা থাকলে তখন গিয়ে আমরা হচ্ছে ওটাকে 3 ঘর নগদান বই তৈরি করে আমরা ম্যাথটা করব।
যদি প্রশ্নের মধ্যে দেখি কোনো বাট্টা নেই বাট ব্যাংকের অর্থ আছে, তখন আমরা 2 ঘর নগদান বই তৈরি করব। আর যদি বাট্টাও দেওয়া না থাকে, আবার ব্যাংকের অর্থ না থাকে, শুধু নগদ অর্থ দেওয়া থাকে, তখন গিয়ে করব হচ্ছে আমরা 1 ঘর নগদান বই। তো পরীক্ষা প্রায় সময় এরকম দেয় যে উপযুক্ত নগদান বই তৈরি করো, তখন গিয়ে কিন্তু এইভাবে করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই ম্যাথের জন্য কোন টাইপের নগদান বইটা হচ্ছে বেস্ট। তো 3 ঘর নগদান বইয়ের মধ্যে আসি। প্রথমে যেহেতু হাতে নগদ দিয়ে শুরু করা হয়েছিল আর ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স দিয়ে শুরু করা হয়েছিল, এই হাতে নগদটা চলে যাবে ডেবিট দিকে, আর ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স চলে যাবে ক্রেডিট দিকে। হাতে নগদে সাধারণত ডেবিট ব্যালেন্স হয়, এটা সম্পদে সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয় না। শুধুমাত্র ব্যাংক জমার ক্ষেত্রে একমাত্র ক্রেডিট ব্যালেন্স হওয়া পসিবল, অন্য কোনো সম্পদের ক্ষেত্রে সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয় না। তো ব্যাংকের জমার যখন ক্রেডিট ব্যালেন্স হয় তখন এটা সম্পদ থাকে না, তখন এটা দায়ে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাংক জমাতিরিক্ত। সাধারণত চলতি হিসাব ছাড়া কিন্তু অন্য কোনো হিসাবের ক্ষেত্রে, মানে ব্যাংকের যে হিসাবগুলো রয়েছে, চলতি হিসাব, স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাব, তো এই সব ধরনের হিসাবের মধ্যে শুধুমাত্র চলতি হিসাবেই দেখা যায় ব্যাংক জমাতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অর্থাৎ যে পরিমাণ টাকা ব্যাংকে জমা আছে তার থেকেও বেশি পরিমাণ টাকা উত্তোলন করা পসিবল, যেটাকে বলা হয় জমাতিরিক্ত উত্তোলন, জমার অতিরিক্ত উত্তোলন। তো তখন এই জমাতিরিক্ত উত্তোলন করলে তখন ব্যাংকের ডেবিট ব্যালেন্স থাকে না, বরং ক্রেডিট ব্যালেন্স হয়ে যায়। এন্ড এটা হচ্ছে এক ধরনের দায়। এটাকে আমরা নিয়ে আসবো ক্রেডিট দিকে, কারণ বলাই আছে ক্রেডিট ব্যালেন্স। আর হাতে নগদে কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না, সবসময় ডেবিট ব্যালেন্স হয়, তাদেরকে ডেবিট দিকে নিয়ে আসবো। যেহেতু এই দুটোই ব্যালেন্স গুলাকে যখন কিনা আমরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত করি তখন লিখি হচ্ছে আমরা ব্যালেন্স বিডি নামে লিখি। তারিখ হচ্ছে 2018 মার্চের 1। তো আমরা যেটা করব, এই যে আমাদের যে ডেবিট দিক রয়েছে, ডেবিট দিকে লিখবো আমরা যে তারিখ 2018 মার্চের 1, প্রাপ্তির ঘরে লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি, টাকাটা বসবে হচ্ছে নগদের ঘরে 20,000 টাকা। এবং এখানের মধ্যে প্রদানের ঘরেও লিখবো 2018 মার্চের 1, ব্যালেন্স বিডি নামে লিখবো। আর এখানে ব্যাংকের ঘরে বসবে 550 টাকা, কারণ বলা ছিল ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স আর হাতে নগদ 20,000 টাকা। দুই দিকে ব্যালেন্স বিডি নামে আসবে, সেম নামে আসবে, বাট একটা ডেবিট দিকে বসবে আর একটা ক্রেডিট দিকে বসবে। ডেবিট দিকে নগদের ঘরে আর ক্রেডিট দিকে হচ্ছে ব্যাংকের ঘরে। তারপর আমাদের এখানে মার্চের 2 তারিখে বলা হয়েছে নগদে বিক্রয় করা হলো 12,000 টাকা, যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে কি দেওয়া হলো, ব্যাংকে হচ্ছে জমা দেওয়া হলো। তো যেহেতু নগদে বিক্রি করেছি এবং এর অর্ধেক ব্যাংকে জমা দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে, তো ধরে নেওয়া হবে আসলে আমি পুরো টাকা নগদে পাইনি। যেহেতু সঙ্গে সঙ্গে জমা দেওয়া হয়ে গিয়েছে, ব্যবসায় আসলে নগদ টাকা বাড়ে নেই, তো ধরে নেওয়া হবে এই 12,000 টাকার মধ্যে অর্ধেক টাকা অ্যাকচুয়ালি হাতে নগদ পেয়েছি, আর বাকি টাকা হচ্ছে আমরা চেকের মাধ্যমে পেয়েছি, যার ফলে ব্যাংকের অর্থ বেড়ে গিয়েছে। এটা ধরে আমরা ম্যাথটা করব। অর্থাৎ ধরে নেওয়া লাগবে চেকের মাধ্যমে এবং নগদে পণ্য বিক্রি করা হয়েছে। নগদে ছিল হচ্ছে অর্ধেক 6,000 টাকা এবং চেকের মাধ্যমে 6,000 টাকা, এটা ধরে হচ্ছে ম্যাথটা করব। তো যেহেতু দুটোই বেড়ে গিয়েছে, ব্যাংকও বেড়েছে, নগদ টাকা বেড়েছে, এটাকে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। তো ডেবিট দিকে লিখবো হচ্ছে আমরা মার্চের 2, প্রাপ্তির ঘরে লিখবো হচ্ছে আমরা বিক্রয় হিসাব, 6,000 টাকা বসবে নগদের ঘরে আর ব্যাংকের ঘরে বসবে 6,000 টাকা। এটা কিন্তু ডেবিট দিকে আসলো, কিন্তু কেন? কারণ আমার এখানের মধ্যে টাকা বেড়ে গিয়েছে। যদি ব্যাংকের অর্থ বেড়ে যায়, নগদ অর্থ বেড়ে যায়, ডেবিট দিকে আসে, আর এদের অর্থ কমে গেলে তখন ক্রেডিট দিকে আসে। দেন আমাদের এখানে বলা হয়েছে মার্চের 4 তারিখে মিসেস শান্তার পাওনা 6,000 টাকা 5% বাট্টা বাদে 50% নগদে এবং 50% হচ্ছে চেকে কি করা হলো, পরিশোধ করা হলো। মিস্টার শান্তার পাওনা ছিল 6,000 টাকা, এর মধ্যে 5% বাট্টা বাদে হচ্ছে আমরা পরিশোধ করেছি। সো 6,000 টাকার উপর আগে 5% করো তো, যদি 6,000-এর উপরে আমরা 5% করি তখন হয় 300 টাকা। মিসেস শান্তার পাওনা বলতে এখানে সে হচ্ছে আমার জন্য পাওনাদার, তাকে আমরা পরিশোধ করেছি। তাকে যেহেতু 5% বাট্টা দিয়েছি, 6,000-এর 5% করলে 300 টাকা বাট্টা হয়। এই 300 টাকা বাট্টাকে বাদ দিই, 6,000 থেকে 300 বাদ দিলে বের হয় 5,700 টাকা। এই 5,700 টাকার 50% দেওয়া হয়েছে নগদে এবং 50% দেওয়া হয়েছে চেকে। তাহলে যে কাজটা করব, প্রথমেই আমরা এই 300 টাকা বাট্টা যেহেতু পরিশোধ করেছি, নগদ আর ব্যাংকের অর্থ কমে গিয়েছে, এটাকে ক্রেডিট দিকে লিখবো। আগে আমরা মার্চের 4 ক্রেডিট দিকে আমরা কি লিখবো, ক্রেডিট দিকে লিখে দিব হচ্ছে আমরা মার্চের 4 প্রদেয় হিসাব, অথবা হচ্ছে মিসেস শান্তার নাম লিখবো আর বাট্টার ঘরে বসিয়ে দিব হচ্ছে আমরা 300 টাকা। তারপর যে কাজটা করতে হবে, যদি আমরা 6,000 থেকে 300 বাদ দিই তাহলে পড়ে থাকে 5,700 টাকা। এবার 5,700-র 50% বলা হয়েছিল নগদে দেওয়া হয়েছে। 5,700-র 50% করলে বের হয় 2,850 টাকা। এই পরিমাণ টাকা দিয়েছি আমরা নগদে।
আর বাকি টাকা দেওয়া হয়েছিল কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। তো ওইটারও ওই বাকি অর্থ বের হয় সেম পরিমাণ টাকা, 2,850 টাকা। এই পরিমাণ টাকা দিয়েছি চেকের মাধ্যমে, এই কারণে ব্যাংকের ঘরে আমরা ক্রেডিট দিকে বসিয়ে দিলাম। সো যে কাজটা করেছি আমি আরেকবার রিপিট করি। প্রথমে 6,000 টাকার মধ্যে 5% দেওয়া হয়েছে বাট্টা, ঠিক আছে? বাট্টাটা আসলে আমাকে দিয়েছে, বাট্টাটা পেয়েছি যেহেতু তাকে হচ্ছে আমি কি টাকাটা পরিশোধ করেছিলাম, সে আমাকে বাট্টা দিয়েছে, এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর কি। তো কত বাট্টা পেয়েছি আমরা? 6,000 টাকার 5% করলে হয় 300 টাকা। 300 টাকা আমরা বাট্টা পেয়েছি। আর বাকি টাকা 50% মানে অর্ধেক অর্ধেক করে আমরা নগদে দিয়েছি অর্ধেক, ব্যাংকের মাধ্যমে দিয়েছি অর্ধেক। 5,700-কে অর্ধেক করলে বের হয় 2,850 টাকা। এই পরিমাণ টাকা নগদের ঘরেও যাবে, আবার ব্যাংকের ঘরেও যাবে। তোমরা যদি এই তিনটা যোগ করো, এই তিনটা যোগ করলে দেখবা বের হয়ে যাবে 6,000 টাকা। এরপর চলে আসি হচ্ছে আমরা মার্চের 4 তারিখের পরের লেনদেনে। মার্চের 5 তারিখে বলা হচ্ছে দেনাদার ফাহিমের কাছ থেকে 10,000 টাকা পাওনার 2% বাট্টায় 4,800 টাকা নগদে এবং অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকটি ওই দিনই হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ওকে, তো যেহেতু চেকটি ওই দিনে ব্যাংকে জমা দিয়েছি নাকি দেইনি এটা আসলে ম্যাটার করে না, চেক পাইলেই হচ্ছে আমার ব্যাংকের মধ্যে প্রভাবিত হবে। 10,000 টাকার উপর আমরা যেহেতু দেনাদার ছিল, দেনাদারকে আমরা বাট্টা দিয়েছি 2%। 10,000 টাকার 2% করলে কত বের হয় বলতো? 10,000-এর যদি আমরা 2% করি তখন বের হয় 200 টাকা। অর্থাৎ ফাহিমকে আমরা 200 টাকা বাট্টা দিয়েছি। তাহলে ও আমাকে পরিশোধ করবে কত? 10,000 থেকে 200 বাদ দিলে বের হয় 9,800 টাকা। সে আমাকে 9,800 টাকা পরিশোধ করবে। বলা হচ্ছে 9,800 টাকার মধ্যে 4,800 টাকা দেওয়া হয়েছে নগদে, বাকি টাকা পাওয়া গিয়েছে চেকে। সে আমাকে দিবে কত? 9,800। নগদে দিয়েছে কত? 4,800। তাহলে এদের যে পার্থক্য 9,800 মাইনাস 4,800, অর্থাৎ 5,000 টাকা দিয়েছে আমাকে চেকের মাধ্যমে। অর্থাৎ আমি আরেকবার সামারি করে বলি, দেনাদার ফাহিম, তার কাছ থেকে পেতাম হচ্ছে 10,000 টাকা, তাকে 2% অর্থাৎ তাকে 200 টাকা হচ্ছে আমি বাট্টা দিয়েছি। তাহলে তার থেকে পাই হচ্ছে আমি 9,800 টাকা। 9,800 টাকার মধ্যে 4,800 টাকা সে নগদে দিয়েছে, আর বাকি 5,000 টাকা সে আমাকে চেকে দিয়েছে। যেহেতু চেকে পেয়েছি 5,000 টাকা, তাই ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখে দিব 5,000 টাকা। নগদে পেয়েছিলাম 4,800, নগদের ঘরে লিখে দিব 4,800 টাকা। আর যেহেতু বাট্টা দিয়েছি তাকে আমরা প্রদত্ত বাট্টার ঘরে লিখে দিব 200 টাকা। আর প্রাপ্তির ঘরে লিখবো এখানের মধ্যে ওই ব্যক্তির নাম লিখবো, হয় ফাইল হিসাব লিখবো না হলে প্রাপ্য হিসাব লিখবো। তারিখ হয়ে যাবে হচ্ছে মার্চের 5। এই মার্চের 5 তারিখের লেনদেনের পরে আমাদের বলা হয়েছিল স্বীকৃতির বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে 5,000 টাকা। এটা কিন্তু কোনো নগদ লেনদেন না, এটাকে আমরা নগদান বইতে আনবো না। আবার তামিমের কাছ থেকে 5% বাট্টায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। শুধুমাত্র যদি বলা হতো 15,000 টাকার পণ্য ক্রয়, সেটা নগদে ক্রয় ধরতাম। বা যদি পণ্য ক্রয়ের আগে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়, তামিমের নিকট থেকে ক্রয় করা হয়েছে, আর কোন মাধ্যমে, নগদে না ব্যাংকে না বিলের মাধ্যমে কিছু উল্লেখ করা নেই, তাহলে এটাকে ধরে নিব আমরা ধারে লেনদেন। ধারে লেনদেনও আমরা নগদান বইয়ের মধ্যে আনি না, তার মানে আমাদের এখানের মধ্যে আর কোনো লেনদেন নাই। তো কি করবো এবার আমরা? এবার আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। আমরা এবার নগদ দিকের টাকা যোগ করি, নগদ দিকে ডেবিট দিকের টাকা আর নগদে ক্রেডিট দিকের টাকা। নগদে ডেবিট দিকের টাকা যোগ করলে বের হয় 30,800 টাকা, আর ক্রেডিট দিকের টাকা যোগ করলে বের হয় 2,850 টাকা। কোন দিকে কম রয়েছে? ক্রেডিট দিকে কম। কত টাকা কম? 27,950 টাকা কম। তো যেই পরিমাণ টাকা কম, ওইটাকেই হচ্ছে আমরা ব্যালেন্স শিট হিসেবে লিখে দিই। ডেবিট দিক আর ক্রেডিট দিক যোগ করব, যোগ করে দেখবো কোন দিকে কম। যেদিকে কম ওই পার্থক্য টাকাটা হচ্ছে আমরা ওই ঘরে বসিয়ে দিব। তাহলে লিখবো আমরা নগদ টাকার ঘরে লিখবো 27,950 টাকা, এবং এর বরাবর লিখবো হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট লিখতে হয় যেই মাসের ম্যাথটা করছি বা যে হিসাবকালের ম্যাথটা করছি, মাস দিয়ে ম্যাথ করলে ওই মাসের লাস্ট তারিখ, বা কোনো পুরো হিসাবকাল নিয়ে কাজ করলে ওই হিসাবকালের লাস্ট তারিখ। যেহেতু মার্চ মাসে ম্যাথটা করা হচ্ছে ওই মাসের লাস্ট তারিখ, অর্থাৎ মার্চের 31 তারিখ আমরা এখানে লিখে দিব। আর ব্যালেন্স শিট নগদের ঘরে বসবে হচ্ছে 27,950 টাকা। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা ডেবিট দিকের ব্যাংকে টাকা যোগ করি। 6,000 আর 5,000 যোগ করলে বের হয় কত বলতো? 11,000 টাকা। অন্যদিকে যদি হচ্ছে আমরা এখানে 5,700 আর যদি হচ্ছে 2,850 টাকা যোগ করি, তাহলে বের হয় 8,550 টাকা। কোন দিকে বেশি? আমাদের অবশ্যই ডেবিট দিকে বেশি। তাহলে ডেবিট দিকে যে টাকাটা আছে 11,000 টাকা, এটাকে দুই দিকে বসিয়ে দিব। আর 11,000 আর 8,550 এর পার্থক্য, অর্থাৎ 2,150 টাকা, এটাকে বসিয়ে দিব হচ্ছে আমরা ব্যাংকের ঘরে। তারপর বাট্টা টাকার ক্ষেত্রে গিয়ে মনে রাখবা কোনো ধরনের ব্যালেন্স হয় না,
কারণ একটা হচ্ছে প্রাপ্ত বার্তা, একটা প্রদত্ত বার্তা, একটা আয়, একটা ব্যয়। সো দুইটার মধ্যে কোনো ব্যালেন্স নেই, জাস্ট যোগ করে বসিয়ে দিব 200 আর এখানে 300। এখানে হয় নিচে একটা দাগ দিব, না হলে কোনো দাগ দেওয়ার দরকার নেই, একটা দাগ দিয়ে দিই যেহেতু এখানে দাগ দেওয়া আছে একটা। বাট দাগ না দিলে চলবে, বা ডাবল দাগ দিব না, এখানে ম্যাথ শেষ করার কিছু নাই। ব্যালেন্স যখন কিনা হচ্ছে আমরা ট্রান্সফার করব, যেমন ব্যালেন্স সিডি কে পরবর্তীতে ব্যালেন্স বিডি হিসেবে লেখা হয় উল্টা দিকে, তখন কিন্তু আমরা বার্তার জন্য কোনো ব্যালেন্স রাখিনি। ব্যালেন্স রাখছি শুধুমাত্র হচ্ছে আমরা নগদের জন্য আর ব্যাংকের জন্য। সো এই দুইটা ব্যালেন্স সিডি, এটা পরবর্তী মাসে ঠিক 1 তারিখে, এপ্রিল 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে যাবে উল্টা দিকে। এই টাকাগুলোই কিন্তু হচ্ছে আমরা এখানে বসিয়ে দিয়েছি ব্যালেন্স বিডি হিসেবে। সো এর মাধ্যমে হচ্ছে আমরা 3 ঘর নগদান বই তৈরি করে ফেললাম। তাহলে আশা করছি তোমরা পরীক্ষার মধ্যে একদম নির্ভুলভাবে 3 ঘর নগদান বই আসলে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে। ধন্যবাদ সবাইকে।